এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। এক্সপ্রেস নিউজের এই সন্ধ্যাকালীন বিশেষ অনুষ্ঠানে মানে এক্সপ্রেস অনলাইনে আপনাদের অবশ্যই স্বাগত। সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আমার সাথে থাকে বিশেষ কিছু প্রতিবেদন, অবশ্যই আমাদের সাথে থাকে, তার সাথে থাকে আমাদের সাথে প্রতিনিধিরা থাকেন আমাদের সাথে। দিনের সেরা বাছাই করা কিছু প্রতিনিধি আমাদের সাথে থাকেন এবং প্রতিবেদন অবশ্যই আমাদের সাথে থাকে। এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের এই সন্ধ্যাকালীন বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইনে। বিপ্লব দা অবশ্যই আমার সাথে সন্ধ্যায় আছেন, কিন্তু অবশ্যই এই প্রথমেই এই অনুষ্ঠান শুরু করার আগে একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেমনটা জানেন এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হয়েছে, দুদিন হয়েছে, অনেক হিয়ারিং চলছে। অবশ্যই এই নিয়ে কিন্তু পুরো রাজ্য একটি উত্তাল চিত্র, আমরা অবশ্যই এই ব্যাপারে আমরা সবাই অবগত আছি। সেরকমই একটা চিত্র আমরা দেখতে পেয়েছি কাটোয়ার দিকে। একদম সরাসরি প্রথমে চোখ রাখবো কাটোয়ায়, একদম বিস্তারিত আপনাদেরকে প্রথমে জানাবো। প্রথমে একটুখানি আপনাদের সারাংশটুকু বলে দিই। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বয়স্ক ও অসুস্থ নাগরিকদের বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও বাস্তবে তার ব্যতিক্রম ছবি উঠে এলো কাটোয়ায়। একদম এরকমই স্পষ্ট একটি চিত্র দেখতে পারলাম। অবশ্যই আমরা প্রতিবেদন দেখব। প্রথমে একদম সরাসরি বিপ্লব দার কাছে যাবো, ডেস্ক ইনচার্জ বিপ্লব দার কাছে যাবো। বিপ্লব দা, পুরো উত্তাল রাজ্য উত্তাল হয়ে আছে এই মুহূর্তে এসআইআর নিয়ে, কি বলবেন আপনি এই বিষয়ে? না দেখো, এসআইআর প্রক্রিয়ার যে প্রাথমিক পর্ব সেটা হয়ে গেছে। এসআইআর পর্বের প্রাথমিক পর্ব হচ্ছে ফর্ম ফিল আপের পর্ব। এরপরে দ্বিতীয় পর্ব যেটা যাওয়ার কথা হচ্ছে, এইখানে ডিসপুট যেগুলো মনে হচ্ছে, যেগুলোর মধ্যে কোথাও সন্দেহ তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোকে ওভারকাম করার জন্য আজকে কিন্তু হিয়ারিং ছিল। মানে গতকাল থেকেই হিয়ারিং মোটামুটি শুরু হয়ে গেছে। হিয়ারিংয়ের এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কিছু মানে টাইটেরিয়া ছিল, বিশেষ করে যে টাইটেরিয়াগুলো বিএলওদের ফলো করার কথা, কিন্তু সেটা কি বিএলওরা ফলো করেছে? কারণ আজকে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আপনাদের একদম পরিষ্কার জানিয়ে রাখি, হিয়ারিংটা নিয়ে যেমন নাজেহাল হচ্ছে মানুষ, তেমনি হিয়ারিংয়ের আড়ালে কিন্তু একটা নেপথ্যে একটা রাজনীতি চলছে। হিয়ারিংটাকে ডিস্টার্ব করা, হিয়ারিংটাকে বিঘ্নিত করার একটা পরিকল্পনা তৈরি হয়েছে। কারণ এই পরিকল্পনা কিন্তু গতকাল দেখা যায়নি। গতকাল উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চলে হয়েছে, যেখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা দেখা যায়নি। আজকে কোথায় কোথায় হয়েছে, আজকে রাজ্যের বেশ কিছু জায়গায়, দক্ষিণ 24 পরগনা, হুগলি, আবার যদি দেখা যায় যে আরও দু একটি জায়গায় হয়েছে, সেই সব জায়গাগুলো আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গলের কিছু জায়গা, এই সব জায়গার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা, যার মধ্যে উঠে আসছে বেশ কিছু সারমর্ম। তবে এইবার যে খবরে প্রথমে আমরা কাটোয়ায় যাব, সেই খবরটি ছিল হচ্ছে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকা কি বিএলওরা পালন করেছে, নাকি বিএলওদের ভুলের দোষে খেসারত দিতে হলো, নাজেহাল হতে হলো সাধারণ মানুষকে, তারই একটা প্রতিবেদন দেখব। প্রথমে নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে ৭৯ বছরের বৃদ্ধাকে হিয়ারিংয়ের জন্য কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির করা হলো। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বয়স্ক অসুস্থ নাগরিকদের বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধান করার কথা বলা হলেও বাস্তবে তার ব্যতিক্রমী ছবি উঠে এলো কাটোয়ায়। হ্যাঁ ব্লক এসেছি ভোটার কার্ডের জন্য। হ্যাঁ, ভোটার কার্ডের কি জন্যে? ভোটার কার্ডে যে কি হয়েছে বলতে পারি না। আচ্ছা, ও সমস্যা কি হয়েছে কি জানি।
বলতে পারছি না। কি বলেছিল আপনাকে? বললো ব্লকে যেতে হবে, হ্যাঁ ব্লকে যেতে হবে। আমি বললাম আমার বাড়ি থেকে ব্যবস্থা করো, আমি যেতে পারবো না। তা বললো না যেতে হবে না, শুধবো হ্যাঁ। শুধিয়ে তারপরে বললে যে না যেতে হবে, না গেলে অসুবিধা হবে। কত দূর থেকে এসছেন? রাধাকৃষ্ণপুর থেকে। রাধাকৃষ্ণপুর। আর কে এসছে আপনার সঙ্গে? আমার ভাই করে এসেছে। আর কে? এটা মা, মাকে কেন নিয়ে এসছেন? মাকে ওই জন্য নিয়ে এসেছি। কি কারণে? ওই ভোটার কার্ডের জন্য। ভোটার কার্ডের কি হয়েছে? মায়ের কি হয়েছে? কি হয়েছে বলছি না, তালিকায় নাম নেই, তালিকায় নাম। এমন অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে বিষয়টি নিষ্পত্তি করার কথা থাকলেও তা না করে তাকে বিডিও অফিসে আসতে বলা হয়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তার নাতি ভ্যানে করে তাকে বিডিও অফিসে নিয়ে আসে। উনি এসছেন কেন এসছেন? কোথায় এসছেন? এখানে ওই যে এফআইআর এসআইআর জন্য এসেছি। হ্যাঁ, কোথায় এসছেন? ব্লকে। কি সমস্যা? ওই আমাদের এসআইআর এর নাম নেই বলে। কত দূর থেকে এসছেন? রাধাকৃষ্ণপুর এখান থেকে 4 কিলোমিটার। কাকে নিয়ে এসছেন? আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে। বয়স কত থাকে? ঠাকুমার বয়স 95 বছর, আর পিসিমার? পিসিমার 65 বছর। কি অসুবিধা হয়েছে আপনাদের? ওই এসআইআর এর নাম নেই বলে। হ্যাঁ, নাম নেই মানে কি নাম নেই? মানে 2002 নাম নেই? আমাদের বাড়ি ছিল মেরা থেকে উঠে আসো, ওখানে ভোট দিয়ে এসেছি। দিয়ে এখানে কি ভুল হয়েছে যে আমাদের ওখানে নাম নেই বলে এখানে সংশোধন করার জন্য এখানে এসেছি। কিন্তু যারা বয়স্ক লোক তাদেরকে বাড়ি গিয়ে তাদের যা ভুল হয়েছে সেগুলো ঠিক করার কথা। হ্যাঁ, আমরা বলেছিলাম, দিয়ে বলেছিলাম। এবার শুনুন বিওলো কি বলছে। হলো মানে কেন, কি কারণে, কি সমস্যা হতো? ওনার নাম ভুল, হয়তো বাবার নাম এইরকম ধরনের ভুল আছে, যার জন্য আমাদের শুনানিতে ডাকা। কিন্তু আপনি কি জানেন যে এই বয়স্ক মানুষকে এখানে আনার যে কমিশন নির্দেশ দিয়েছে, না ওর বাড়িতেই হবে অসুস্থ এবং বয়স্কদের? বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম, কিন্তু যেহেতু বাড়িতে নির্দেশ দেওয়া হয় না সেহেতু এখানে আনা হয়েছে। কিন্তু আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না। তো আসতে পারে না, কিন্তু এসেছে তো যেমন করে যে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের একাংশের দাবি, যারা বার্ধক্য ও অসুস্থতার কারণে চলাফেরা করতে অক্ষম, তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা প্রশাসনের কর্তব্য। যাদের বয়স্ক যারা আছে, হ্যাঁ কেউ যদি এইখানে না আসতে পারে, হ্যাঁ তাদের বাড়িতে বিএলওরা যে ছবি তুলে আমাদের অফিসে সার্কুল, হ্যাঁ এইটা হচ্ছে এইটাই অর্ডার দিয়েছিলেন, বিএলওকে দিয়েছিলেন? একদম আমাদের গ্রুপের দেওয়া আছে, আমাদের যে বিএলও গ্রুপ আছে, সুপারভাইজার গ্রুপ আছে, সেখানে কালকেই অর্ডার পেয়েছি, কালকেই সার্কুল। তাহলে তা সত্ত্বেও যে নিয়ে এলো, এটা কিছু ইয়ে করা যাবে না? এবার দেখুন, ওরা চলে এসছে তো, চলে এসছে, আমরা করে নিলাম, না আসলেও এদের কোনো অসুবিধা ছিল না। এটা এটা একটু বাইরে করা যেত না? বলছে এদেরকে নিয়ে এসে, তাহলে বাইরে না করে ওনার বাড়িতেও করা যায়। আচ্ছা, ওনার বাড়িতেও কি নাম আপনার? কি নাম? কিন্তু এই ঘটনা সেই মানবিকতার অভাব প্রকাশ্যে এলো বলে মনে করছেন স্থানীয়রা। তবে এই ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ বাস্তবায়ন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাটোয়ায় একদম স্পষ্ট একটি চিত্র দেখতে পারলাম, বড়ই অদ্ভুত না? 89 বছরের এক বৃদ্ধা, সে নাকি 89 কি বলবে, যদি হিসাব করা যায় তাহলে 95 গিয়ে ঠেকবে, বয়সটা 95 গিয়ে ঠেকবে। একদমই একদম বড়ই বিচিত্র। তুমি যদি একটা দেখো, এটা অমানবিক ব্যাপার ঘটেছে। একদমই, যে বৃদ্ধাকে বাথরুম নিয়ে যেতে হয়, মানে নিয়ে আসতে হয়, একজনের সাহায্য নিয়ে তাকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, মানে একটা ছোট্ট শিশুর মতোই হয়ে গেছেন, যিনি ভালো করে কানে শুনতে পায় না। এমন একটি মানুষকে এসআইআর-এ তলব করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে তার পাশাপাশি 65 বছরের এক বৃদ্ধা, তিনিও অসুস্থ, সবাই এসছে 4.5 কিলোমিটার ভ্যানে। তো এটা একটা অমানবিক ছবি। সবচেয়ে বড় কথা, এখানে যে ভদ্রলোক, বিএলও ভদ্রলোক বললেন যে তাদের ত্রুটি ছিল তাই ডাকা হয়েছে, তারা তো এসছে। আমার কথা হচ্ছে, তাহলে বুঝতে পারছো কাদের হাতে বিএলওর দায়িত্ব দেওয়া হচ্ছে। একদমই। আমাদের দর্শক বন্ধু স্পষ্ট একটা প্রশ্ন করেছিলেন যে এই বয়স্কর মধ্যে তারা কিন্তু হিয়ারিং এ আসা কোনোভাবেই না, সেক্ষেত্রে তো বললো যে গ্রুপে ডিসকাশন হয়েছে,
তারপরেও এই ঘটনা ঘটলো। আমার মনে হয় যদি আমাদের প্রতিনিধির সঙ্গে কোনোভাবে একটু যোগাযোগ করতে পারি, একটু কথা বলবো তার সাথে। হ্যাঁ, কারণ হচ্ছে যেটা হচ্ছে যে এই ঘটনা তুমি যদি দেখো, আমরা কথা বলবো অবশ্যই প্রতিনিধির সাথে, চেষ্টা করা হচ্ছে, তবে স্পষ্ট নির্দেশ ছিল, যেটা তার প্রতিনিধি আরেকজন বিএলও সেখানে দাঁড়িয়েছিল, তিনি স্পষ্ট বললো যে আমাদের যে গ্রুপ আছে, বিএলও গ্রুপ আছে, সেখানে সুপারভাইজার আছে, বিডিও আছে, তারা যে নির্দেশিকা দিয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, কিন্তু তারপরেও এখানে আনা হয়েছে, এটা সত্যি খারাপ হয়েছে। আসলে সেটা বুঝতে গিয়ে তো মানুষটাকে তো 4.5 কিলোমিটার আসতে হলো। তারপরের কথা হচ্ছে তাকে কোলে করে ভেতরে নিয়ে যেতে হচ্ছে, কোলে করে অফিসের ভেতরে নিয়ে গিয়ে তার সাথে কথা বলা হচ্ছে। তুমি বুঝতে পারছো কেন? সে যখন এসছিল তার বাইরেই এসআইআর এর লোকজন এসে কথা বলতে পারত। কোথাও গিয়ে এই অমানবিক ছবিটা আমি দেখলাম, যেটা এতটাই খারাপ লাগলো যে সত্যি কাদের হাতে দায়িত্ব দিয়েছেন। একদম। আজকে এসআইআর নিয়ে অনেক কিছু বলার আছে, আপনাদেরকে বলবো, আপনারাও সরাসরি আপনাদের এসআইআর নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন আমাদের টোল ফ্রি নাম্বারে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। শঙ্কু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে বিপ্লব। একদম, যেটা তোমার কাছে জানতে পারলো, স্পেসিফিক যে ছবিটা ধরা পড়লো, এটা তো নির্দেশিকা, মানে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে উপেক্ষা করা বলা যায়। হ্যাঁ, ঠিকই বলেছো। যেমন নির্বাচন কমিশনের যে নির্দেশ, তাকে কিন্তু প্রায় অমান্যই বলতে পারো বা উপেক্ষা করেই কিন্তু এক 89 বছরের এক বৃদ্ধাকে হিয়ারিং এর জন্য কাটোয়া 1 নম্বর বিডিও অফিসে কিন্তু ডাকা হয়, এবং বৃদ্ধার বাড়ির লোক কিন্তু যেটা জানাচ্ছেন যে তিনি অসুস্থ, তিনি চোখে ঠিক মতো দেখতে পান না, কানে ঠিক মতো শুনতে পান না। তো এই রকম বৃদ্ধাকে কিভাবে তারা হিয়ারিং এর জন্য যে বিডিও অফিসে ডাকা হয়েছে সেখানে নিয়ে যাবে বলে সংকোচ প্রকাশ করার পরেও কিভাবে এই বৃদ্ধকে নিয়ে আসতেই জরুরি করা হলো বা নিয়ে আসার জন্য বাধ্য হলো, সে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিপ্লব দা, মূলত আজকে তো একরকম একজন বৃদ্ধা নয়, এরকম একাধিক, যদি ছবিটা তুমি ধরা পড়ে তোমার মানে তোমার কাটোয়া জেলার পূর্ব বর্ধমানের, এই ছবি তো একাধিক জায়গায় ধরা পড়েছে, একাধিক পার্টে যে ধরা পড়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো। কাটোয়া 1 নম্বর ব্লকেও যেমন রাধাকৃষ্ণপুর, এই যে 89 বছরের যে বৃদ্ধা, তাকেও যেমন এই কাটোয়া বিডিও অফিসে আসতে হয়েছে, তেমনই কাটোয়া 2 নম্বর ব্লকে সেখানেও কিন্তু এক বৃদ্ধা, প্রায় 65 বছর বয়স, তাকেও কিন্তু ওখানকার যে দায়াটের যে ব্লক অফিসে কিন্তু আসতে হয়েছে বলে জানা গেছে। এখানে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া কি এই ঘটনায়? এটা আজকে বাংলার একটু উল্লেখযোগ্য ঘটনা বলা হচ্ছে, সেটা হচ্ছে মানে যদি বলা যায় কাটোয়ায় এই ঘটনা ঘটেছে, এটা আজকে সংবাদ শিরোনামের মাথায় চলে গেছে যে একজন 95 বছরের অসুস্থ বৃদ্ধাকে আনা হয়েছে, 65 বছরের বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, টেনে নিয়ে আসা হয়েছে। এই অমানবিক ছবির পাশাপাশি কাটোয়ার অন্যান্য অঞ্চলেও দেখেছি একই ছবি, তবে এই ছবিটা সকাল থেকে সংবাদ শিরোনামে, কারণ এই মানুষগুলোকে, এই অসুস্থ মানুষগুলোকে, এক প্রকার জড়ো অবস্থা, যিনি 95 বছর বয়স অসুস্থ দেখা যাচ্ছে, সমস্যা নামের গন্ডগোল। কি বলবে পুরো একটু প্রতিবেদনটা নিয়ে? তো সকাল থেকে কি দেখেছো যদি একটু তুলে ধরো। হ্যাঁ, দেখো বিপ্লব দা, আমরা যেটা স্পষ্ট যেটা জানি যে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও যে বয়স্ক বা অসুস্থ নাগরিকদের বাড়ি গিয়ে এসআইআর যে সংক্রান্ত সমস্যা, সেই সমস্যার সমাধানের কথা বলা হলেও তার কিন্তু ব্যতিক্রম ছবি আজকে কাটোয়া শহর বা কাটোয়ার 2 নম্বর ব্লকে, কাটোয়ার 1 নম্বর ব্লকে কিন্তু এরকম চাঞ্চল্যকর উঠে এসেছে। কাটোয়া 1 নম্বর ব্লকে রাধাকৃষ্ণপুরের এলাকা 47 নম্বর বুথের যে ভোটার, 89 বছর বয়সী যে বৃদ্ধা মুক্তিবালা প্রামাণিক, হিয়ারিং এর জন্য কাটোয়া 1 নম্বর বিডিও অফিসে তাকে আনা হয়। তিনি কিন্তু মুক্তিবালা প্রামাণিক বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন, তার সাথে সাথেও তিনি চোখে ঠিক মতো দেখতে পান না, কানেও ঠিক মতো শুনতে পান না। এই অনেকটাই কষ্ট করে তাকে একটি ভ্যানে করে প্রায় 4 কিলোমিটারের বেশি রাস্তা তাকে নিয়ে আসা হয়েছে, ভ্যানের উপর এক বিছানা করে খুবই কষ্টের মধ্যে আনতে হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। তাহলে আজকে মানে যে বিএলওর তুমি ইন্টারভিউ করেছো, যিনি এর দায়িত্বপ্রাপ্ত বিএলও, তিনি বিষয়টি জানেনই না, মানে তিনি বললে তার কাছে এটা মানে গুরুত্বহীন ব্যাপার ছিল, এমনটাই মনে হলো। এসছে পাশাপাশি যে তার কাছে নির্দেশিকা ছিল না, অদ্ভুতভাবে হয় তিনি
কাজটাকে সেইভাবে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারেননি। দ্বিতীয়, তোমরা যখন ভেতরে অন্য বিএলওদের সঙ্গে যখন কথা বললে তখন সেই বিএলওরা বললেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা ছিল যে এইভাবে আনা যায় না, এক্ষেত্রে এসে গেছে। এটা তো ছিল যে ভদ্রলোককে এই মুহূর্তে জানা যাচ্ছে যিনি বলছেন যে হ্যাঁ বিএলও এটা নির্দেশিকায় ছিল যে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে আনা যাবে না, তাই তো? হ্যাঁ দেখো, ঠিকই তুমি যেটা বললে, ওখানকার যে আমাদের 47 নম্বরের যে বিওলো হচ্ছে দেবকুমার প্রামাণিক, তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তাদের যে সুপারভাইজার আছে বা তাদের যে উপরের যারা আছেন তারা নাকি তাকে এই বিষয়ে কোনো অবগত বা কিছু জানাননি, যার ফলে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। এবং আমরা আরো যেটা জানতে পারি, সুপারভাইজার যেটা জানিয়েছেন যে তাদের যেটা গ্রুপ আছে সুপারভাইজার বা বিওলো গ্রুপ, সেই গ্রুপে কিন্তু স্পষ্ট করে সেই নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা বয়স্ক তাদেরকে কিন্তু না আনলেও তাদের বাড়িতে গিয়ে এইসব এসআই সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা হবে। কিন্তু তারপরেও বিএলও সেটাকে না বুঝতে পেরে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে শঙ্কু, সঙ্গে থাকো, আমরা দেখব পরবর্তী খবরে আমরা যাব। কিন্তু তার আগে আপনাকে বলি, তাহলে যে বিএলও ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, আমার খুব মানে বিএলও ভদ্রলোকের উপর অভিযোগ বলবো, তার বোধ বুদ্ধি মানবিকতা বোধ যে নেই, মানে তিনি যে নিয়মিত গ্রুপটি ফলো করেন না, মানে তিনি তার কাজটি যে দায়িত্ব নিয়ে করেননি, এটা তার বড় প্রমাণ। কারণ তিনি যদি দায়িত্ব নিয়ে করতেন তাহলে এই নির্দেশিকাটা অবশ্যই, কারণ বাকি বিএলওরা তো দেবকুমার বাবু আমাদের কাছে স্বীকার করলেন যে বাকি ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েছে। তাহলে এই ছবিটা আমরা অমানবিক ছবিটা, শুধু আজকে শঙ্কু যেটা বললো সেটা হচ্ছে শুধু কিন্তু আজকে এই একটা ঘটনা নয়, হুগলির একাধিক জায়গায় কিন্তু এই ঘটনা বা এই ছবি কিন্তু প্রত্যক্ষ করেছি। কিন্তু আরও একটা ঘটনা যেটা আমরা আপনাদের বলেছিলাম, আজকে সারাদিন প্রচারে ছিলাম আমাদের একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আজকে না এর পেছনে একটা বড় ষড়যন্ত্র ছিল। এসআইআর আগের দিন গতকাল যখন হিয়ারিং হয় বিভিন্ন সেন্টারে, সেখানে কোনো বিক্ষোভ হয়নি বা সেখানে কোনো সুষ্ঠুভাবে কাজ হয়ে গেছে, মানুষ লাইনে দাঁড়িয়েছে, কাজ করেছে। আজকে রাতারাতি হিয়ারিংটা এত সংবাদ শিরোনামে আসলো কেন? প্রশ্ন কিন্তু অনেকগুলো ঘোরাফেরা করছে। পরিকল্পনা করে এই আজকের বিভিন্ন হিয়ারিং সেন্টারে যে গোলযোগ পাকানো, তার যে একটা নকশা যেটা তৈরি হয়েছিল গতকালই, আজকে সেটা বাস্তব নিল, সেই ছবিটা আপনাদের একটু দেখাবার চেষ্টা করব। শুরুটা অবশ্যই দক্ষিণ 24 পরগনা দিয়েই করব। সেখানে আজকে যিনি নির্বাচন কমিশনারের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আজকে পর্যবেক্ষণ যাওয়ার কথা, আর সেখানে মহিলারা কিভাবে ভিড় করে তার রাস্তা আটকে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করবার একটা চক্রান্ত চলছে। শুনুন একটু, দেখুন সেই ছবি কিন্তু আপনারা প্রত্যক্ষ করছেন, যে ছবি আপনারা দেখছেন একদম পরিষ্কার করে দেখুন, এই ছবি কিন্তু আজকে দেখা গেছে এবং এই ছবিতে পরিষ্কার যে এরা এসআইআর প্রক্রিয়ার নাম কাটা গেছে তার বিরোধিতা করতে এসছেন। এবার আপনি ভাবছেন যে হয়তো যাদের নাম কাটা গেছে তার বিরুদ্ধে না, এটা একটা পুরো পরিকল্পিত প্ল্যান। কিভাবে বলছি চলুন আপনাদের একটা ছবি দেখাই, যে ছবিটা লাল শাড়ি পরে আছে, যেটা হচ্ছে প্ল্যান। আমার কাছে এই প্ল্যানটা লেগেছে এই কারণে বলছি, কারণ এই ভদ্রমহিলাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি এসছেন, আপনি এসে কি দেখলেন, এই দেখুন কি বলছে, শুনুন এবার। কি হয়েছে, কেন এই আন্দোলন করছে, কি হয়েছে, কেন এই আন্দোলন করছে? ডেকেছি, একদম পরিষ্কার সঞ্জিত, একদম পরিষ্কার বলছে ডেকেছি, তাই আরেকজন কানে শিখিয়ে দিচ্ছে এটা বলা যাবে না। পাশের থেকে একজন বলছে নাম কেটে গেছে তাই এসছি, মানে এই যে ছবিটা কানে বলে দিচ্ছে না না এটা বলা যাবে না, মানে এই যে ডাকা হয়েছে, এদের ডেকেছে তাই এসছি। কি ডেকেছে আপনাকে, কারা ডেকেছে আপনাকে? এদের উদ্দেশ্য ছিল একদম পরিকল্পিতভাবে যিনি দায়িত্বে আছে নির্বাচন কমিশনার, যে 4টি বিধানসভায় যাওয়ার। আমি আপনাদের সেই ছবিটাও দেখাবো। যিনি ভদ্রলোক হচ্ছে সেখানকার মহিউদ্দিন,
মহিউদ্দিন ভদ্রলোক আজকে পুরো প্ল্যানটা করেছিলেন, তিনি বিধায়কের ভাই, তিনি আজকে প্ল্যানটা করেছিলেন যে এই এলাকায় যখনই আসবে তখন তার বিরোধিতা করবে, এবং তিনি কিন্তু সেইখানে সমস্ত মানুষকে দিয়ে জড়ো করেছিলেন, আমরা সেই ছবি দেখেছি। এবং যখন এখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি আসে, তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়, তাকে আটকে তাকে বিক্ষোভ দেখানো, সবটাই করা হয়েছিল। এবার আমি যেটা জানতে চাইব, আমি আপনাদের আরও কথা বলি, এই ঘটনা যখন ঘটছে, এই ঘটনা যখন পরিকল্পিত, কাদেরকে ব্যবহার করা হচ্ছে এটা ভাবুন। এখানে কিন্তু নিরপেক্ষভাবে একটি মহিলা দলকে সামনে রাখা হয়েছে, আপনি একজন পুরুষ মানুষ পাবেন না। আমরা যখন এই ক্যামেরাটা জুম আউট করে যখন দেখছি যে মুষ্টিমেয় কিছু মহিলাদের সামনে রাখা হয়েছে, এবং ছবিটাও সেইভাবে তোলা হচ্ছে, প্রচুর মানুষের ভিড়, 50 থেকে 100টা মানুষ ভিড় করে, বাকি তো এতগুলো লোক মাত্রই এই যে কটা মানুষ রয়েছে, আপনারা ভালো করে দেখুন সেই ছবিটার মধ্যে আপনি কিন্তু বেশি লোকের ছবি পাবেন না। তাহলে এই মানুষগুলো হচ্ছে নাম কাটা গেছে, পেছনের যে মানুষগুলো রয়েছে তারা হাসছেন, সেই ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এর নেপথ্যে একজন বিধায়কের ভাই, তিনি পরিকল্পনা করে এখানে লোক এনেছে। আমি এমন ছবি দেখাতে পাচ্ছি না, কারণ সেই ছবিতে কিছু বাচ্চা ছেলের ছবি রয়েছে, মানে একদম ছোট বাচ্চার ছবি, যেগুলো আমরা দেখাতে পারি না, আইনত আমাদের দেখাবার। সেই বাচ্চা দেখুন কোলে আছে কিন্তু বাচ্চা, আমরা সেই বাচ্চা ছেলের ছবি দিয়ে তারা কি বলছে জানেন এই মিছিলে দাঁড়িয়ে? আজকে তারা হিয়ারিংয়ে বিক্ষোভ দেখাতে এসে বলছে সঞ্জীব যে আমরা 100 দিনের টাকা কেন পাচ্ছি না, আমরা 100 দিনের টাকা পাওয়ার জন্য তো নির্বাচন কমিশন দায়ী নয়। তারপরে ব্যাপারটা যে প্ল্যানটা ঠিক প্রিপেড প্ল্যান ছিল না, দক্ষিণ 24 পরগনার থেকে প্ল্যানটা ঠিক প্রিপেড প্ল্যান ছিল না। পরবর্তীকালে বিধায়কের ভাই তিনি কিন্তু প্ল্যানটা বাতলে দেন, তিনি প্ল্যানটা বাতলে দেন কি না, বিএলওদের ভেতরে ঢুকতে দিতে হবে। চলুন আমাদের সঙ্গে যদি প্রতিনিধি থাকে আমরা একবার তার সঙ্গে কথা বলবো, কথা বলতে পারলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলবো, এবং সবচেয়ে আপনাদের জানিয়ে রাখি আজকে নির্বাচন কমিশনের সাউথ 24 পরগনার দায়িত্বে একদম সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রেবতী। এক্সপ্রেস অনলাইনে তোমাদের স্বাগত, তোমাকে অবশ্যই স্বাগত। আজ যে ছবি দক্ষিণ 24 পরগনার হিয়ারিং নিয়ে উঠে এসেছে, সেই হিয়ারিংটা তো দেখা যাচ্ছে একটা পরিকল্পিত হিয়ারিং সেন্টারগুলোর মধ্যে একটা ঝামেলা করার ছবি আমরা দেখতে পেলাম, যেটা সকাল থেকে তুমি পাঠিয়েছো ছবি অন্য খবর করে, কিন্তু আমরা দেখছি বাংলা জুড়ে হিয়ারিং নিয়ে একটা গন্ডগোলের মানে ওই এলাকাটা গন্ডগোল তৈরি করে। তোমার কাছে কি বিষয় রয়েছে, রিপোর্ট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলায় মোট টোটাল 86,518 জনের ভোট বাতিল গেছে। তার মধ্যে আজকে 3.5 লক্ষকে প্রায় হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়, মোগরাহাটের এবং মন্দিরে বাজার, মথুরাপুর, এই ডায়মন্ড হারবার, এই বিভিন্ন জায়গায় ডাকা হয়েছে হিয়ারিং এর জন্য। হিয়ারিং এর জন্য যখন ডাকা হয়েছে তখন একবারে নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত প্রতিনিধিরা এসেছে তাদেরকে কিন্তু ঘিরে বিভিন্ন ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। এই বলে রাখি তোমাকে, মানুষ তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য এই কনকনে শীতের ঠান্ডায় সকাল থেকে লাইন দিয়ে বসে আছে প্রকৃত তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য। কারণ নাগরিকত্ব তাদের চলে গেলে তারা হয়তো এখান থেকে এখানে স্থায়ী বাসিন্দা না হলে তারা হারিয়ে যাবে এই একবারে ভারতের বুক থেকে। সেই জন্য ভোটার লিস্টে নাম তোলার জন্য, নাগরিকত্বর অধিকার পাওয়ার জন্য তারা কিন্তু এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। কিন্তু এখানে পরিকল্পিতভাবে আছে, যেটা কিন্তু প্রকৃত তাদের হিয়ারিং এর জন্য ডাকা হয়নি। যখনই বিএলও কাজ করতে আসে তাকে ঘিরে বিক্ষোভ করা হয় এবং তাকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি। একদম, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা যিনি নির্বাচন কমিশনের পক্ষে থেকে যিনি এসেছিলেন তিনি কি বললেন, এই বিক্ষোভ তার তিনি পাত্তাই দিলেন না, সেই প্রতিবেদনটা একবার তার একটা কি বলেছেন একবার শুনবো। না, আপনি কি তাতে কি কাজে ব্যাহত হচ্ছে, আপনি কি মনে করছেন? কি কাজে আপনার কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা।
একদম একদম তিনি মুখের উপর পাল্টা জবাব দিলেন। কি বলবে রেবতী? পাল্টা জবাব দিলেন, আমি একজন আইপিএস অফিসার। দেখো, যে অফিসার যিনি একবার ইলেকশন কমিশনের যিনি প্রতিনিধি এসেছিলেন, তিনি পাল্টা জবাব দিয়েছিলেন। কারণ সাংবাদিকের তিনি যখন প্রশ্ন করেন, তিনি উল্টে জবাব দিয়েছেন যে কাজটা করে এসছেন, যতই প্রতিবাদ হোক আর যতই তাকে ঘিরে বিক্ষোভ হোক না কেন, সে এই কাজটা সম্পূর্ণ করেই ফিরবেন, এটা কিন্তু সে স্পষ্ট জানিয়েছে। কিন্তু ইতিমধ্যে যাদেরকে ডাকা হয়েছে, যারা ইনোমিনেশন ফর্মে যাদের ফর্ম ফিল আপ করতে পারেনি এবং যাদের এই চূড়ান্ত খসড়া সিদ্ধান্তে যাদের নাম বাতিল গেছে, তারা যে 3.5 লক্ষ মানুষ আজকের বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় আজকের উপস্থিত হয়েছে, প্রকৃত তাদের কাজটাও তাদেরকে সম্পূর্ণ করতে দিচ্ছে না স্থানীয় যে সমস্ত মানে পরিকল্পিত ভাবে যারা গন্ডগোল করার জন্য, যারা এই মানে পরিকল্পিত ভাবে তারা এই সমস্যা তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট আগে থেকেই তাদের প্ল্যান করা ছিল। তার জন্যই কিন্তু বিক্ষোভ করার জন্য মহিলাদেরকে সামিল করা হয়েছে এবং পেছনে পুরুষরা আছে। ইতিমধ্যে যে বিরোধী দলটা, তারা কিন্তু এইখানে কিন্তু এই বিক্ষোভটা করছে বলে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। একদম, তুমি দেখো শাসক দলের মানুষকেই দেখা যাচ্ছে। কারণ আমরা একটা বিক্ষোভে পরিষ্কার শুনলাম যে বিক্ষোভে নির্বাচন কমিশনকে দুয়ো দেওয়া নয়, তাকে নাম কেটে যাওয়ার জন্য দুয়ো দেওয়া নয়, 100 দিনের টাকা কেন পাওয়া যাচ্ছে না জবাব দাও। এটা একটা মনে হলো না যে আরেকজন যেমন বলছে কি করতে এসছেন, তোমরা যখন জিজ্ঞাসা করছো এখানে কি করতে এসছেন, বলে ডেকেছি তাই এসছি। মানে কোথাও মনে হচ্ছে যে একটা ঠুনকো, প্ল্যানটা বড় ছোট হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, তাই নয় কি? দেখো, তাহলে পরিষ্কার যে অভিযোগ করেছেন যিনি হচ্ছে গিয়ে বিজেপির তরফ থেকে, যিনি মহিলা অভিযোগ করেছেন এমএলএ ভাই এর সঙ্গে জড়িত আছে। এই সমস্যাটা করার পেছনে 8 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ হঠাৎই যখন বিজেপির তরফ থেকে যে তারা একটা জায়গায় বসে যখন তারা কথা বলছিলেন, নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন, হঠাৎ করে দুষ্কৃতীরা এসে তাদের উপর আক্রমণ করে এবং পাশে থাকা যারা ভিডিও করেছিল এই আক্রমণের সময়, তাদেরকেও 4টে ফোন কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে যে মারধর করেছে। কিন্তু সব জায়গায় কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে? সুস্থভাবে যে জিনিসটা হওয়ার কথা, যেখানে এই সুস্থভাবে তাদের নতুন করে তারা নতুন ভাবে আবার তারা ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা কেন এলাকারবাসী করবে? এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ। আজকের দিনে দেখো, একবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন জায়গায় আজকের এই বিক্ষোভটা শুরু হয়েছে। গতকাল যে খসড়া তালিকা বেরোনোর পরে যে সমস্ত প্রতিনিধি দলরা এসেছিল, সুস্থভাবে সব জায়গায় হয়েছে, কিন্তু আজকের এই মগরাহাট কিংবা ডায়মন্ড হারবার, মন্দিরের ঘাট, এইসব জায়গায় কিন্তু একবারে পুলিশ মোতায়েন রেখেই কিন্তু খসড়া তালিকায় নামের একবারে লিস্ট তোলার জন্য কাজকর্ম চলছে। একটা যে গতকাল রাতে একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটে যেতে, সেটা হচ্ছে একজন বিএলএ তিনি আক্রান্ত হয়েছে, বিজেপির যথাসম্ভব বিজেপি আক্রান্ত হয়েছে। তার দোষ ছিল, বিএলএর দোষ ছিল যে তিনি ওই যারা মরে গেছে তাদের নাম কেটে দিয়েছেন বলে। দেখো, ইতিমধ্যে যে বিরোধী দলের যে সমস্ত দুষ্কৃতীরা, তাদের অভিযোগ উঠছে এই যে যাদের নাম কেটে দেওয়া হয়েছে মৃত বলে, তাদের নাম কেন কেটে দেওয়া হলো? যারা প্রতিবন্ধী আছে তারা আসতে পারে না, তাদের বাড়িতে বিএলওদের যেতে হবে, এবং যারা অনেক বয়স হয়ে গেছে যারা আসতে পারে না, অবশ্যই তাদের বাড়িতে নির্দেশ আছে বিএলওরা যাবে। যেখানে মৃত মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, সেখানে কি করে সেই নামটাকে পুনরায় জীবিত করে রাখা হবে? এটা কিন্তু একটা অন্যায় এবং একবারে যেটা বলতে পারে বেআইনি ভাবে কিন্তু এটা চাপ দেওয়া হচ্ছে বিএলও কে। কিন্তু বিএলও এটা না করতে চাওয়ার ফলেই কিন্তু তার উপরে চড়াও হয়ে উঠেছে। দেখ, অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী, তুমি এই নজরে থাকার জন্য। অবশ্যই তোমাকে ধন্যবাদ দেবো, কেন আজকের যে দক্ষিণ চব্বিশ পরগনার বড় খবর কিন্তু এই জায়গায় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছিল যে গতকাল রাতে একজন বিএলও আক্রান্ত হয়েছে, তার কারণ হচ্ছে তিনি মৃত ভোটারের নাম কেটে দিয়েছেন। তাদের দাবি ছিল এই মৃত ভোটারের নামগুলোকে রাখতে হবে। এসআইআর করার তাহলে আর কি প্রয়োজন? এর কদিন বাদে তো আপনারা বলবেন নির্বাচনেরও প্রয়োজন নেই। অবশ্য বাংলায় এখন নির্বাচন প্রক্রিয়াটা একটা প্রহসনের জায়গায় চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়েও তবু কিছুটা আশ্বাস, সেই আশ্বাসের জায়গায় আপনারা ভূতকেও আপনারা আর কি ওই বিষয়ের মধ্যে রাখবেন, জনগণনার মধ্যে রাখবেন। মানে আশ্চর্য আপনাদের টেন্ডেন্সি। কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাটাকে বলুন তো? এটা যে প্রিপেড প্ল্যান এবং পরিকল্পিত প্ল্যান যদি বলি, একদম সরাসরি আপনাদের একটা আজকে সকালবেলা হুগলির বেশ কয়েকটি জায়গা, চুচুড়া এবং কয়েকটি জায়গার
বন্ধ করে দেওয়া হয়েছে আজকের হিয়ারিং। তার কারণ দাবি একটাই, দাবি একটাই যে বিএলওদের মানে বিএলএদের এখানে রাখতে হবে, অর্থাৎ দলের কর্মীদের ভেতরে রাখতে হবে। বিএলওদের পাশাপাশি নির্বাচনের কমিশনারের লোক যা থাকবে তার সঙ্গে আমাদের পার্টির লোকও ভেতরে রাখতে হবে। আর এই নিয়েই আপত্তি ছিল নির্বাচন কমিশনের, কারণ ভেতরে প্রভাব বিস্তার করে মৃত ভোটারকে জীবিত করার একটা চক্রান্ত ছিল, বা ভুয়ো ভোটারকে ঢুকিয়ে দেওয়ার একটা চক্রান্ত ছিল। আমরা দেখেছি বিভিন্ন গণনা কেন্দ্রে শাসক দলের কি প্রভাব থাকে, আমরা দেখেছি বুথ কেন্দ্রের ভিতরে শাসক দলের কি প্রভাব থাকে, মানুষ দেখেছে, আপনারা দেখেছেন, কিন্তু আপনাদের বলবার কোনো জায়গা নেই। এই মুহূর্তে আপনারা আপনাদের মনের প্রতিক্রিয়া জানাতে পারেন। আজকে আমি না প্রথমে আপনাদের দেখাই কিভাবে তার প্ল্যানের কথা, আমি এটা করেছি, আমাদের অসিত মজুমদার বিধায়ক চুচুড়া, দেখুন একবার শোনাই আপনাদের, শুনুন একবার কাকে বলছে, কি বলছে। দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও টুরা থাকবে না, আইদার বিএলও টুরা থাকবে, দুটো যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও টুরা থাকবে না যদি আপনাকে বলেন, তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও টুরা থাকবে না, আমি চলে যাব। একদম এই কথাটা উনি কাকে বলছেন জানেন? উনি এসডিওকে বলছেন। প্রথমে তো বিডিওকে চমকে নিলেন ভালো করে, একদম এই চমকে নেওয়ার পরে পরেরটা দেখুন এসডিওকে কি বলছেন, একদম সুন্দর করে। এটা বলছে দলের কাজ, আমি আমার দলের নির্দেশকে আমি উপেক্ষা করতে পারবো না। তার মানে এই পরিকল্পনা আগে থেকে ছিল। শুনুন একবার। বিএলও টুরা থাকবে, থাকতে দেবে না সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি, পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও টুরা থাকবে, আর বিএলও টুরা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও টুতে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে, একজনকে ফলো করুন। ঠিক আছে তো, ঠিক আছে। কাকে ফোন করে বলছেন তিনি? যে আমি বিএলও টুদের, অর্থাৎ বিএলও টুদের আমি ভেতরে ঢুকতে দেব না, আমি ঢুকতে দিচ্ছি না, আমি 4টি জায়গা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে তো, ঠিক আছে তো, মানে আমি যে কাজটা করছি, আমরা কখন বলি স্যার এটা করছি, এটা ঠিক আছে তো, হ্যাঁ আমি এটা করছি স্যার, ঠিক আছে তো, আমি এটা করেছি স্যার, ঠিক আছে তো। কাকে বলছেন? নির্দেশিকা পালন করছেন তিনি। একদম এই নির্দেশিকা পালন করার ফলে কি হবে জানেন? চলুন আরেকটা ভিডিও দেখাই, তাহলে এটার আরেকটা অংশ দেখাই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। কি বলছেন শুনুন এবার। না না, এখানে তো মানুষ হয়রানি হচ্ছে, কেন করবেন? এই যে ডিসক্রিপেন্সি যেটা, এটা তো আপনার বা আমার ফল্ট, আপনার অফিসের কম্পিউটারের ফল্ট, আপনার অফিসের যারা ক্লার্ক আছে তাদের ফল্ট। এই ফল্টের জন্য মানুষ কেন সাফার করবে বলুন? একদম আপনার কর্মী যাদের রেখেছেন, এই যে যেখানে নামের ভুল, ধরুন বিপ্লব চ্যাটার্জির জায়গায় বিপ্লব চ্যাটার্জি করে দিল, সঞ্জীবের জায়গায় করে দিল সঞ্জিত, এই ভুলগুলো হচ্ছে। আর এই ভুলগুলো কালেকশনের জন্য আবার ওখানে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই যে মানুষের এই যে হ্যারাসমেন্ট, যার কাছে পাসপোর্ট আছে, যিনি সরকারি কর্মচারী রিটায়ার করে গেছেন, সেই মানুষগুলোকে ডেকে হয়রানি করা ছাড়া আর কি আছে? উদ্দেশ্যটা কোথায়? এই যে যাদের পেনশন হোল্ডার তাদেরকে ডাকা হচ্ছে, যাদের বয়স হয়ে গেছে, যারা বেসরকারি সরকারি লেভেলে কাজ করছে, তাদের কাছে ডকুমেন্টস থাকা সত্ত্বেও, এমনও আছে যেটা হুগলির ক্ষেত্রে যে পাসপোর্ট আছে, তাদেরকেও ডাকা হচ্ছে। তাহলে এই বিএলওরা যে কি কাজ করেছে, তাদের কাজের খতিয়ান নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছেই।
সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু যদি দেখা যায় যে এই ঘটনা শুধু আজকে এক জায়গায় হয়নি, আপনাদের আমি বারবার বলছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সমস্যা আজকে ছিল। উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে একদম যদি বলেন উত্তরবঙ্গ, ছবিটা সব জায়গায় এক। গতকাল রাতে যখন গতকাল হিয়ারিং পর্ব খুব সুন্দরভাবে শান্তভাবে হয়ে গেছে, যেটা রেবতীও বলছে যে গতকালের দক্ষিণ 24 পরগনার হিয়ারিং নিয়ে কোনো সমস্যা ছিল না। রাতারাতি বেশ কিছু জায়গায় আজকে থেকে সকাল থেকে একটা নতুন ছক শুরু হলো। আপনাদের জানিয়ে রাখি, বাংলাকে অশান্ত করার একটা পরিকল্পনা চলছে। এমনি তো বাংলার যা কিছু ভালো ছিল, বাংলার শিল্প সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার সিনেমা, সব একটা উজ্জ্বল ভূমিকা ছিল। সেই মানুষগুলো আজ নেই। সেই মানুষগুলো যেমন হারিয়ে গেছে, আর যে দল মানুষ কিছু যারা ওই কি জীবী বলে আর কি, পরজীবী নাকি, হ্যাঁ, তো তারাও না এখন বিদায় নিয়েছেন। তারা ওই পারিশ্রমিকটা উপঢৌকন পেয়ে তাদের শিরদাঁড়াটা বেচে দিয়েছে। বাংলা বড় অসহায় জায়গায় আছে, বাংলার অবস্থা অত্যন্ত অসহায়। সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে দাও, এসআইআর প্রক্রিয়া হয় 2002 সালে হয়েছে এবং 2000 এখনো হচ্ছে, 10 বছর বাদে হচ্ছে। এটার মধ্যে কোনো বলছে খুব অল্প সময়ের মধ্যে 2 মাস কেন দিল না? এসআইআর প্রক্রিয়া আগেও তাই হয়েছে। ভাবার ভুল, কোথাও মানুষকে ভুল বুঝিয়ে দেওয়া, মানুষের মাথায় অন্য কিছু অ্যাটাক করে তাকে ব্লাস্ট করে দেওয়া, এই পরিকল্পনা চলছে। আসলে ইংরেজ যেভাবে আমাদের দেশ লুট করেছিল, তার থেকেও বেশি লুটের পরিকল্পনা আছে। আর এই লুট থেকে বাঁচতে হলে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। চলুন আমরা পরবর্তী খবরে যাব। একদমই, অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। তবে আপনি বললেন এসআইআর এর হুগলিতে যে এসআইআর একটি মহল দেখলাম আমরা, বলতে একটু আগে বিশ্লেষণ করলো। হুগলিতে আমরা থাকবো। হুগলিতে একটি অন্যরকম খবর, একটু অন্যরকম চিত্র। দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে জলে নিখোঁজ হলেন এক যুবক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের মনসাতলা সংলগ্ন ডিংডিঙ্গি সাহেব ঘাটের এলাকার সেই ঘটনা। একদম কি বলবেন বিপ্লব বিষয়ে? না দেখো, আমার মনে হয় আজকে গতকাল পিকনিক করতে গিয়েছিল, এখনো পর্যন্ত সেই ছবি আমরা পাইনি, মানে তার দেহ পাওয়া যায়নি। একবার প্রতিবেদনটা দেখি। দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ হলেন এক যুবক। ঘটনাকে ঘিরে রবিবার বিকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের মনসাতলা সংলগ্ন ডিংডিঙ্গি সাহেব ঘাট এলাকায়। নিখোঁজ যুবকের নাম সৌরভ চৌংদার। তার বয়স আনুমানিক 20 বছর। বাড়ি মনসাতলা এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন নদীর চরে বন্ধুদের সঙ্গে ফিস্ট করতে অর্থাৎ পিকনিক করতে গিয়েছিলেন সৌরভ। সেই সময় স্নান করার জন্য তিনি দ্বারকেশ্বর নদে নামেন। স্নান করতে নেমেই আচমকা জলের তলায় তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি নিজেরাই নদীতে নেমে প্রথমে তল্লাশি শুরু করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে নৌকা নামিয়ে নদীতে তল্লাশি চালাতে থাকেন। তো আজকে ওই সব স্কুলে যে ফিস্ট করছিল, তো হঠাৎ করে এরকম চান করতে যে স্টুডেন্ট বন্ধুরা মিলে ফিস্ট করছিল, এবার হঠাৎ করে চান করতে নেমে কোনো কারণে তলিয়ে গেছে। তা প্রায় আজকে ঘন্টা তিনেক হতে চললো, এখানে তো কোনো ব্যবস্থা তো দেখতে পেলাম না। পুলিশ প্রশাসন এসছে, কিন্তু কোনো ডুবুরি, এখানে এনডিআরএফ টিম থাকতো, কিন্তু এখন তো শীতকাল, এখন তো পাওয়া যাবে না। কিন্তু আমাদের প্রশাসনের একটা উচিত ছিল যে থানা বা প্রশাসনের তরফ থেকে অন্তত কিছু ডুবুরি রাখা উচিত ছিল, যাতে করে এইসব লোকাল ঘটনাগুলোতে যাতে তারা রেস্কিউ করতে পারে সেই চিন্তা। কিন্তু একটা 3 ঘন্টা হয়তো সময় সাথে তাকে যদি ডুবুরি আসতো, তাহলে কিন্তু এখানে হয়তো তাকে বাঁচানো সম্ভব ছিল। কিন্তু এর প্রায় 3 ঘন্টা কেটে গেছে, এরপর তো আর কোনো আশাই করা যাচ্ছে না। না, ওরা বন্ধুরাই ছিল, কেউ তো দুপুরের দিকে তো কেউ থাকেনি সেরকম। বন্ধুরাই দেখেছিল। ওনার নাম কি? সৌরভ চৌংদার। বাবা কি করেন পেশায়? বাবা ইঞ্জিন টলি চালায়। আর বাড়িটা? বাড়ি হচ্ছে মনসাতলাতে। এই জায়গাটার নাম? এটা হচ্ছে আপনার ঘটনাস্থলে ভিড় জমে যায়। যুবকের নিখোঁজ হওয়ায়
পরিবার ও এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে আরামবাগ এনডিআরএফ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দাবি দ্রুত এনডিআরএফ এলে উদ্ধার কাজ আরও জোরদার করা যেত। শেষ পাওয়া খবর অনুযায়ী সোমবার 12টা পর্যন্ত সৌরভের কোনো সন্ধান মেলেনি। এরপর পুলিশ ও স্থানীয়দের পক্ষ থেকে উদ্ধার ও তল্লাশি চালানো হচ্ছে এখনো। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যুবক পিকনিক করতে এসেছিলেন, কিন্তু দ্বারকেশ্বর নদীতে নেমে স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা। একটু বিপ্লবের কাছে যাবো। পিকনিক করতে এসেছিল, কিন্তু এমন একটি ঘটনা, সেখানে পরিবর্তন হয়ে গেল, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি বলে খবরটার গুরুত্ব কোথায়? খবরটার গুরুত্ব হচ্ছে, আমি তোমাকে বলে দিই, মানুষকেও বলি, এই ছেলেটি স্নান করতে নেমেছিল তার বন্ধুদের সাথে, সে তলিয়ে যায়। তাকে বন্ধুরা তলিয়ে যেতে দেখে উদ্ধার করতে পারে না, তারা ভয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করে খবর দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। কিন্তু তুমি বিশ্বাস করো, কি এক রহস্য, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তাদের কাছে ডুবুরি নেই, শীতকাল বলে ডুবুরি নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, একটা বিশেষ দল থাকে যারা এই রেস্কিউ টিম, সেই রেস্কিউ টিম পাওয়া যায়নি। তারা নৌকো নিয়ে, খালি জাল নিয়ে তারা ঘুরে বেরিয়েছে। এটা একটা চরম অব্যবস্থা। যার ঘরে সন্তান গেছে, ছেলেটির 20 বছর বয়স, একদম তাজা যুবক, ছেলেটি যুবক, সেই ছেলেটি মারা যাওয়াতে তার বাবা মার আফসোস। প্রশাসনের কাছে কোনো ইকুইপমেন্ট ছিল না। আজকে শেষ পাওয়া খবর পর্যন্ত কিন্তু বডিটা এখনো পাওয়া যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইটা প্রশাসনের একটা চরম ব্যর্থতা নয় যে প্রশাসনের কাছে এই উদ্ধার কার্যের লোক নেই? এর থেকে আর ব্যর্থতা কি হতে পারে? এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। আমরা অপেক্ষা করছি, আমরা পরবর্তী খবরে যাব। একটু পরবর্তী খবরে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমরা খবর করেছি একাধিকবার একটা ব্রিজ নিয়ে, আলিপুরদুয়ারের একটি ব্রিজ নিয়ে। একদমই এই বিষয়ে একটু আমি একটু প্রথমে বিপ্লবদা একটু পর্যালোচনা করে দিই। আমরা যাব আলিপুরদুয়ারের দিকে, যেমনটা বিপ্লবদা বললো, আলিপুরদুয়ারের দিকে একটু চোখ রাখবো। খবরের জেরে 3 দশকের দাবি পূরণ। আলিপুরদুয়ার 1 ব্লক পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামের একটি বড় সমস্যা ছিল গিরিয়া নদী বেহাল সেতু। দীর্ঘদিনের সেই সমস্যা এবার দূর হতে চলেছে। গতকাল সেই গিরিয়া সেতুর কাজের শিলান্যাস হয়েছে। প্রথমে একবার সরাসরি প্রতিবেদন দেখে নেব, তারপরে বিস্তারিত আলোচনা আসছি। খবরের জেরে 3 দশকের দাবি পূরণ হলো। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে একটি বড় সমস্যা ছিল গিরিয়া নদীর বেহাল সেতু। সেই সেতুটি ধনুকের মতো বেঁকে গিয়েছিল। এই রাস্তা দিয়েই আলিপুরদুয়ার কোচবিহার জেলার যাতায়াতের রক্ষা হয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 2 জেলার সংযোগকারী এই রাস্তায় বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। দেখুন, ভয়ঙ্কর সেতুর উপরের হাড় কঙ্কাল সব বেরিয়ে পড়েছে। চলুন একবার দেখে নিই সেতুর হাল হাকিকত। সরকার গেছে, সরকার এসেছে, কেন্দ্র রাজ্যের দোষারোপ শুনেছে, পেয়েছে প্রতিশ্রুতিও। 3 দশক পর অবশেষে অনেক আবেদন নিবেদনের পর সেতু সংস্কারের শিলান্যাস হলো। ফ্রিতে কেটে শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, জেলা পরিষদের স্থানীয় সদস্যা সঞ্চিতা বর্মন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় প্রমুখ।
বলবো যতটা এলাকাবাসী খুশি তার চেয়েও বেশি খুশি মনে হয় আমি এবং আমাদের জেলা পরিষদের সকল মেম্বার। আমার সঙ্গে সহকারী সভাধিপতি মনদা রয়েছেন, আমার জেলা পরিষদের মেম্বার সঞ্চিতা রয়েছেন, তার সাথে সাথে এখানে সুভাষদা রয়েছেন, ফালাকাটার পঞ্চায়েত সমিতির মেম্বার। আমরা সকলে এখানে উপস্থিত এবং এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ভিড় হয়েছে। সকলে ভীষণ ভীষণ খুশি। আমি নিজেও যেটা বুঝেছি যে এটা দীর্ঘ 30 বছর থেকে এখানে যে মানে সমস্যার সম্মুখীন হচ্ছিল এখানকার জনগণ, শুধু এখানকার জনগণ নয়, যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে ব্রিজটার আজকে শিলান্যাস হলো, এই ব্রিজটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলার দুটো জেলার কিন্তু সংযোগকারী সেতু হিসেবে ধরা যেতে পারে। এখানে খুব শর্ট হয়ে যায় এদিক থেকে কোচবিহার যেতে এই রাস্তাটা। তো দুটো জেলার মধ্যে কিন্তু যোগসূত্রটা এখন আরো মানে ঠিকঠাক হতে চলেছে হবে। অপেক্ষা 3 দশক, অবশেষে গুরুত্ব উপলব্ধি, শেষে ব্রিজ পর্যবেক্ষণ। জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে প্রতিশ্রুতি দিয়েছিলেন একাধিকবার, বলেছিলেন সেতু সংস্কার হবে। আজ সেই সেতুর শিলান্যাস হল, আর হতেই বিরোধীদের বিঁধলেন। ব্রিজ হবে, আমাদের সবসময় টিভির ক্যামেরার সামনে বহুবার এই খবর আমরা দেখিয়েছি, লাগাতার কভারেজ করেছি। আজ শিলান্যাস করলেন, কি বলবেন? না, খুব ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। 2 ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। কিন্তু আমি একটু বলবো আরও বেশি করে খুশি হবে, সামনে ইলেকশন আসছে তো কিছু লোক মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আসবে, তাদের অসুবিধা হবে দামি দামি গাড়ি চলার ক্ষেত্রে। হ্যাঁ, তা সেক্ষেত্রে ওদের জন্য একটু তাড়াতাড়ি যেন ব্রিজটা করে দেওয়া যায়, কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাঁঠালবাড়ির লোককে বারবার ভুল বুঝাতে আসতে হবে, তো তার জন্য একটু আমরা তাড়াতাড়ি করবো এই ব্রিজটাকে, একটু তাড়াতাড়ি করে দিতে হবে। হ্যাঁ, সাংসদ কোথায়? সাংসদ এখানে তো লিড পেয়েছে, এখানকার ভোট বিজেপির কি হলো, তারা কোথায় হারিয়ে গেল নাকি? বুঝতে হবে। বিরোধীরা এখানে লিড পায়, জনগণ তাদের খুঁজছে, কিন্তু কাজটা তো সরকারের। তবে কি নির্বাচনের জন্য অপেক্ষা ছিল? সময়টা 30 বছরের। তবে এলাকার মানুষ খুশি, তারাও চায় দ্রুত সংস্কারের কাজ শুরু হোক। দেখুন, আমরা 6-7 বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি। আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। তবে এখন দেখার বিষয় এই ব্রিজ হতে কতদিন সময় লাগে। ব্রিজ হোক এবং এই এলাকা কোচবিহার এলাকা সবাই আমরা যাতে স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি এবং বিশেষ করে ছাত্রছাত্রী এবং রুগী তারা যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে এই ব্যাপার। এবং প্রশাসনের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যেহেতু আমরা অনেক দিনের আন্দোলনের ফলে এই ব্রিজ হচ্ছে, আজকে শিলান্যাস করলো, খুব তাড়াতাড়ি ব্রিজটা হোক এবং খুব ভালোভাবে যাতে ব্রিজ হয়। পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলের একটা দৃষ্টি যাতে থাকে, যাতে সবাই যাতে বলে যে না খুব সুন্দর ব্রিজ, এইটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো। সেতু সংস্কারের কাজ দ্রুত শুরু হোক দাবি এলাকাবাসীর। আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদমই, আলিপুরদুয়ারে কিন্তু ব্রিজের শিলান্যাস হলো, কি বলবেন বিলুদা? কিন্তু এর সাথে সাথে কিন্তু প্রশ্ন অনেক উঠছেই, শিলান্যাসের পরেও কি সঠিকভাবে কাজ এগাবে নাকি আবার সে থমকে যাবে? না, আমাদের খুব ইচ্ছা ছিল আজকে একটু প্রতিনিধির সঙ্গে কথা বলবার, কিন্তু আজকে একদম সময় পাচ্ছি না যে তার সাথে একটু কথা বলবো, প্রোগ্রাম পুরো শেষের মুখে। তবে আমরা যেটা বলবো সেটা এখান থেকেই বলছি, আসলে অপেক্ষা ছিল আরেকটা নির্বাচনের, কারণ 30 বছরের মধ্যে 15 বছরের সুযোগটা আপনারা পেয়েছিলেন। সরকারে আপনারা, পঞ্চায়েতে আপনারা, পঞ্চায়েত স্তরে আপনারা, তো আপনাদেরই তো কাজ ব্রিজটা করার। এ রাজ্যে শাসকের দলে তো বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, সুতরাং শুধুমাত্র সেই জায়গায় লিড পাননি বলেই তাহলে এই 15 বছর ধরে আপনারা এটা করেননি। লিড পাওয়ার আশায় তাহলে এবার করছেন। আমরা প্রত্যাশা রাখবো শিলান্যাস নয়, আপনারা ব্রিজটা করে দেখান। একদমই বিলুদা, অনেক অনেক ধন্যবাদ বিলুদা সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। অবশ্যই হাতে সময় খুব কম,
আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।